হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। আমাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডি পরীক্ষার জন্য প্র্যাকটিস সেটের আজ হচ্ছে আমাদের 42 নাম্বার প্র্যাকটিস সেট নাম্বার 42। প্রত্যেক দিন আমরা 25টা করে প্রশ্নোত্তর করছি। তো এর আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো তাহলে আমাদের প্লেলিস্টে চলে যাও। এই চ্যানেলেই প্লেলিস্ট করা রয়েছে, প্লেলিস্টে চলে যাও, সেখানে সমস্ত ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। তো প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় ক্লাসটা আমরা আপলোড করে থাকি। সানডে ক্লাস অফ থাকে এবং মাঝে মধ্যে বিভিন্ন কারণে অফ হতে পারে, সপ্তাহে 2-1 দিন। ঠিক আছে, তো যদি ক্লাসটা ভালো লাগে প্রত্যেকে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আরেকটা কথা, আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, জয়েন না করে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, অতি অবশ্যই প্রত্যেকে জয়েন করে যাও। আমাদের চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল চ্যানেলের নাম। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো আমাদের পেড ব্যাচ সম্পর্কে। তো যারা এটা জানো তারা স্কিপ করে দাও, ঠিক আছে। তো যদি এই যে প্রত্যেকটা সেটের যদি পিডিএফ তোমরা সংগ্রহ করতে চাও তাহলে, আর সঙ্গে কি পাবে, কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি ম্যাটেরিয়াল পাবে, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, তারপর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের সাজেশন বুকস পাবে, তারপর হচ্ছে যেটা চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ জিকের স্টাডি ম্যাটেরিয়াল, এই সমস্ত প্র্যাকটিস সেটগুলোর স্টাডি ম্যাটেরিয়াল, সাজেস্টেড স্টাডি ম্যাটেরিয়াল সব কিছু পেয়ে যাবে আমাদের যে এসএসসি গ্রুপ সিডির যে পিডিএফ ব্যাচ, সেই ব্যাচের মধ্যে সব কিছু পেয়ে যাবে। যদি জয়েন করতে চাও তো আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 7001-501, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, সমস্ত ডিটেলস তথ্য তোমাদের পাঠিয়ে দেবো, কত টাকা লাগবে, কিভাবে জয়েন করবে, সব কিছু। ঠিক আছে, চলো আর দেরি না করে অবশ্যই আজকের ক্লাসে চলে যাব। আমরা দেখব আজকের প্রথম প্রশ্ন কি আছে। কোন রাজ্য সরকার স্কুলগামী শিশুদের মায়েদের বার্ষিক 15,000 সহকারী প্রদানের জন্য থাল্লিকি বন্দনাম প্রকল্প চালু করেছে? প্রকল্পের নাম কি? থাল্লিকি বন্দনাম। কাদের 15,000 বার্ষিকী দেওয়া হবে? স্কুলে যারা পড়ে সেই সব শিশুদের মায়েদের বছরে 15,000 টাকা করে দেওয়া হবে। এই যে থাল্লিকি বন্দনাম, এই যে যোজনা, এই যোজনাটা চালু করেছে কোন রাজ্য সরকার সেটা বলতে হবে। এই যোজনাটা চালু করেছে কোন রাজ্য সরকার সেটা বলতে হবে। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে অন্ধ্রপ্রদেশ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অন্ধ্রপ্রদেশ এই ধরনের একটা যোজনা চালু করেছে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, প্রথমেই আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই আজকের ক্লাসটা শুরু করলাম। প্রশ্ন থাকবে যে অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি? তো রাজধানী হচ্ছে অমরাবতী। অমরাবতী হচ্ছে অন্ধ্রপ্রদেশের রাজধানী। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী অনেক সময় থাকে, তো এন চন্দ্রশেখর নাইডু হচ্ছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। আর সৈয়দ আব্দুল হচ্ছে গভর্নর। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের গভর্নর। তো অন্ধ্রপ্রদেশ থেকে এই ধরনের প্রশ্ন এলে তোমরা অবশ্যই, আমি ডিটেলস বলে দিলাম। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নের কে তৃতীয় বৌদ্ধ সম্মেলনের আয়োজন করেছিলেন? তো বৌদ্ধ সম্মেলনের আয়োজন করেছিলেন। ক্লাসটা ভালো লাগলে অতি অবশ্যই প্রত্যেকে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো শেয়ার করে দেবে। তো তৃতীয় বৌদ্ধ সম্মেলনের কে আয়োজন করেছিলেন? বৌদ্ধ সম্মেলন একটা প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল অজাতশত্রুর সময়কালে। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হচ্ছে, তৃতীয় যে বৌদ্ধ সম্মেলন সেটা হচ্ছে কনিষ্কর আমলে, তারপর অশোকের আমলে, তারপর চতুর্থটা চলে যাবে কনিষ্কর আমলে। তো সম্রাট অশোকের সময়কালে তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল। তৃতীয় বৌদ্ধ সম্মেলনটা হচ্ছে সম্রাট অশোকের সময়কালে। ঠিক আছে, এটা যে বুদ্ধের মৃত্যুর পরপরই 483 খ্রিস্টপূর্বাব্দে এটা আয়োজিত হয়েছিল। আর এটা হয়েছিল প্রথম, এটা হচ্ছে ফার্স্টটা করেছিলেন কে? অজাতশত্রু। সেকেন্ড যদি বলা হয়, সেকেন্ড হচ্ছে তার 100 বছর পর 383 বিসিতে সেকেন্ড হয়েছিল। থার্ড বা যে প্রশ্নটা আমরা এখন পড়লাম, থার্ড হচ্ছে আর 100 বছর পর, এটা 283 বা 284 বলা চলে। এটা হচ্ছে সম্রাট অশোকের সময়কালে, এবং এটা কোথায় হয়েছিল? রাজগৃহ, পাটলিপুত্র বা রাজগৃহে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। 3 নাম্বার প্রশ্ন কি আছে? মহেঞ্জোদারোর খনন কার্যের ফলে যে বিখ্যাত নর্তকী নারী মূর্তিটি পাওয়া যায় তা কোন ধাতু দিয়ে তৈরি? মহেঞ্জোদারো যখন খনন কার্য করা হচ্ছে সে সময় একটা বিখ্যাত নর্তকী নারী মূর্তি পাওয়া গিয়েছিল।
যেটা নটরাজ মূর্তি আমরা বলে থাকি, সেটা মহেঞ্জোদারো থেকেই পাওয়া গিয়েছিল। এই যে নর্তকী নারী মূর্তি, ঠিক আছে, সেটা কোন ধাতু দিয়ে তৈরি ছিল? সেটা হচ্ছে ব্রোঞ্জ ধাতু দিয়ে তৈরি ছিল। কোন ধাতু? ব্রোঞ্জ ধাতু দিয়ে তৈরি ছিল, অপশন সি। 4 নম্বর আমরা প্রশ্নে যাব, কোন রাজ্য সরকার 2025 সালের জুন মাসে বিদ্যুৎ পরিবেশগত পুনরুদ্ধার কর্মসূচি চালু করেছে? একটা কর্মসূচি চালু করেছে, যে কর্মসূচির নাম হচ্ছে বিদ্যুৎ কর্মসূচি। এরকম স্পেলিংটা BVITHOOT, বিদ্যুৎ। এটা চালু করেছে কেরালা, ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা বিদ্যুৎ হচ্ছে একটা মালায়ালাম শব্দ, আর বিদ্যুৎ কথার অর্থ হচ্ছে বীজ বৃষ্টি। বীজ বৃষ্টি অর্থাৎ আকাশ থেকে বা আকাশ পথে কি করা হবে? বিভিন্ন মাঠে, খোলা মাঠে, বিভিন্ন বন জঙ্গলে বীজের গোলা ফেলা হবে এবং বীজ ফেলা হবে, অর্থাৎ বীজ বৃষ্টি করা হবে। কেন করা হচ্ছে না? যে সেই বীজ থেকে যাতে নতুন গাছ জন্মায় এবং বনাঞ্চল বৃদ্ধি পায়। এই যে পরিবেশগত পুনরুদ্ধার কর্মসূচি, এটা চালু করেছে কেরালা, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। কেরালার রাজধানী অনেক সময় পরীক্ষায় আসে, তো থিরুবনন্তপুরম হচ্ছে কেরালার রাজধানী। কেরালার মুখ্যমন্ত্রী পরীক্ষায় আসে, পিনারাই বিজয়ন হচ্ছে কেরালার মুখ্যমন্ত্রী। আর অনেক সময় কেরালার রাজ্যপাল প্রশ্ন বলা হয়, তখন হবে রাজেন্দ্র আরলেকার। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমরা যাব। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোন গৃহস্থালির সামগ্রীতে সালফিউরিক অ্যাসিড থাকে? সালফিউরিক অ্যাসিড কোন গৃহস্থালির সামগ্রীতে থাকে? সালফিউরিক অ্যাসিডের সংকেতটা কি? H2SO4, 2 অণু হাইড্রোজেন, 1 অণু সালফার, 4 অণু অক্সিজেন। সালফিউরিক অ্যাসিড এটা থাকে কোথায়? সাধারণত টুথপেস্টে থাকবে না, ভিনিগারে থাকবে না, মাখনের মধ্যে তো থাকবেই না, এগুলো খাবার জিনিস হচ্ছে। তো স্বভাবতই অপশন দেখেই তোমরা বুঝতে পারবে যে ব্যাটারিতে থাকে সালফিউরিক অ্যাসিড, লঘু সালফিউরিক অ্যাসিড থাকে ব্যাটারিতে। তাহলে অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের মধ্যে কে 1837 সালে ব্রাহ্মী লিপির প্রথম পাঠোদ্ধার করেছিল? ব্রাহ্মী লিপির প্রথম পাঠোদ্ধার করেছিলেন কে? সম্রাট অশোকের যে স্তূপগুলো, যে কারুকার্যগুলো, সবই কিন্তু ব্রাহ্মী এবং খরষ্টিতে ছিল। ঠিক আছে, তো এই যে ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার প্রথম কে করেছিলেন? 1837 সালে করেছিলেন জেমস প্রিন্সেপ 1837 সালে ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেছিলেন। ঠিক আছে, তো এই যে জেমস প্রিন্সেপ, তিনি একজন ইংরেজ ছিলেন, ব্রিটিশ লোক ছিলেন, এবং তিনি হচ্ছেন এইসব নৃতত্ত্ববিদ ছিলেন। ঠিকভাবে আমি বলতে পারছি না, তার জন্য দুঃখিত। ঠিক আছে, জেমস প্রিন্সেপ। আর তিনি ছিলেন যে এশিয়াটিক সোসাইটি ফর বেঙ্গল যেটা ছিল, ঠিক আছে, তার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। এশিয়াটিক সোসাইটি ফর বেঙ্গল, ঠিক আছে। তাহলে জেমস প্রিন্সেপ, অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। ব্রাহ্মী লিপি পাঠোদ্ধার করেছিলেন। 7 হচ্ছে, প্রাণী কোষে নিচের কোনটি কোষের আবর্জনা নিষ্পত্তি? প্রশ্নটা আরেকটু এখানে সম্পূর্ণ নেই, সম্পূর্ণ প্রশ্নটা হচ্ছে, প্রাণী কোষে নিচের কোনটি কোষের আবর্জনা নিষ্পত্তি হিসেবে কাজ করে? কি হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হচ্ছে লাইসোজোম। লাইসোজোম কোষের মধ্যে একটা অঙ্গাণু হচ্ছে লাইসোজোম। এই লাইসোজোম কোষের মধ্যে যে বজ্র পদার্থগুলো তৈরি হয় তাদেরকে নিষ্পত্তি ঘটিয়ে আবর্জনা নিষ্পত্তি হিসেবে কাজ করে। আরেকটা কথা হচ্ছে যে পরীক্ষায় আসে যে কাকে কোষের আত্মঘাতী থলি বলা হয়। তো এই যে লাইসোজোমকেই কোষের আত্মঘাতী থলি বলা হয়। আরেকটা হচ্ছে যে কাকে কোষের শক্তিঘর বলা হয়, অনেক সময় প্রশ্ন থাকে, তো মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়ে থাকে। ঠিক আছে, তো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। 8 নম্বর প্রশ্ন কি আছে দেখো। সম্প্রতি কোন ভারতীয় শহরকে ইউনেস্কো ক্রিয়েটিভ সিটি নেটওয়ার্ক UCCN এর গ্যাস্ট্রোনমি শ্রেণীতে অন্তর্ভুক্ত করেছে? ঠিক আছে, তো শুধুমাত্র শহরের নামটা মনে রাখো, শহরের নামটা মনে রাখলেই কাজে দেবে। ইউনেস্কো, ঠিক আছে, এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা ইউনেস্কো ক্রিয়েটিভ সিটি নেটওয়ার্কের গ্যাস্ট্রোনমি শ্রেণীতে অন্তর্ভুক্ত করেছে সম্প্রতি লখনৌ শহরকে। কোন শহরকে? লখনৌ শহরকে। শুধু শহরের নামটা মনে রাখো তাহলেই কাজ দেবে। এই লখনৌ শহরটা হচ্ছে উত্তরপ্রদেশের রাজধানীর নাম। অনেক সময় প্রশ্ন থাকে যে লখনৌ শহর কোন নদীর তীরে অবস্থিত, তো এটা হচ্ছে গোমতী নদীর তীরে লখনৌ শহরটি অবস্থিত। ঠিক আছে,
চলে যাব পরবর্তী পর। আর প্রশ্ন থাকে অযোধ্যা শহরটি যে কোন নদীর তীরে অবস্থিত, তো এটা হচ্ছে সরজু নদীর তীরে অবস্থিত। বেনারস হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, 9 নম্বর প্রশ্ন। দ্য এন্ড অফ ইমাজিনেশন বইটির লেখক কে? দ্য এন্ড অফ ইমাজিনেশন এই বইটি কে লিখেছেন? দ্য এন্ড অফ ইমাজিনেশন বইটি কে লিখেছেন? বিখ্যাত একজন লেখিকা, বুকার প্রাইজ প্রাপক লেখিকা, তিনি হচ্ছেন অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় দ্য এন্ড অফ ইমাজিনেশন বইটি লিখেছেন এবং অরুন্ধতী রায় বিশ্ববিখ্যাত হয়ে আছেন। বুকার প্রাইজ পেয়েছিলেন 1997 সালে। কেন পেয়েছিলেন? তিনি একটা উপন্যাস লিখেছিলেন, সেটা হচ্ছে দ্য গড অফ স্মল থিংস। তো দ্য এন্ড অফ ইমাজিনেশনের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে দ্য গড অফ স্মল থিংস। স্মল থিংস এটা লিখেছিলেন কে? অরুন্ধতী রায়। ঠিক আছে, তো তিনি তার জন্য বুকার প্রাইজ পেয়েছিলেন। তো অনেক সময় প্রশ্ন থাকবে যে এটা কে লিখেছেন? অরুন্ধতী রায়। ঠিক আছে, 10 নম্বর প্রশ্ন। ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির অভিশংসনের পদ্ধতি প্রদান করা হয়েছে? অভিশংসনের পদ্ধতি বলতে কি? যে পদ্ধতিতে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যাবে। তো যদি ভারতের রাষ্ট্রপতি কোনো সময় ভারতের সংবিধানকে লঙ্ঘন করেন, ভারতের সংবিধানকে লঙ্ঘন করলে লোকসভা অথবা রাজ্যসভা যে কোনো আইনসভাতে এটার প্রতিবাদ করা যাবে। আর লোকসভা এবং রাজ্যসভার যে সদস্য, তাদের ভোট প্রদানের মাধ্যমে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যেতে পারে। ঠিক আছে, তো এই ডিটেলসটা লেখা রয়েছে আর্টিকেল 61 ধারা নাম্বার 61-তে এই ডিটেলসটা লেখা রয়েছে। ঠিক আছে, 11 নম্বর প্রশ্ন দেখব আমরা। বিহারে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? 1857 সালের বিদ্রোহ বলতে মহাবিদ্রোহ বা স্বাধীনতার প্রথম যুদ্ধ। এই যে মহাবিদ্রোহ, এখানে ভারতের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যক্তিত্ব নেতৃত্ব দিয়েছিলেন। যেমন দিল্লি থেকে নেতৃত্ব দিয়েছিলেন শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। ঠিক আছে, শেষ মুঘল সম্রাট দিল্লি থেকে নেতৃত্ব দিয়েছিলেন। এরপর হচ্ছে যে যেমন হচ্ছে এখানে এই উত্তরটা আগে বলে দিই যে বিহার থেকে নেতৃত্ব দিয়েছিল কে? কুঁওয়ার সিং। বিহার থেকে নেতৃত্ব দিয়েছিল কুঁওয়ার সিং। তারপরে হচ্ছে ঝাঁসি থেকে নেতৃত্ব কে দিয়েছিলেন? ঝাঁসির রানী লক্ষ্মীবাই। ঝাঁসির রানী লক্ষ্মীবাই। ঠিক আছে, এরপর প্রশ্ন থাকে যে তাতিয়া টোপি, বা এখানে লিখতে একটু ভুল হয়েছে, তাতিয়া টোপি কোথা থেকে দিয়েছিলেন? আর তার আগে বলে দিই যে লখনৌ, উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ থেকে নেতৃত্ব দিয়েছিলেন বেগম হজরত মহল। বেগম হজরত মহল এটা হলো। এরপর প্রশ্ন থাকে যে কানপুর থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন? তো নানা সাহেব এবং তাতিয়া টোপি এই দুজন হচ্ছেন কানপুর থেকে নেতৃত্ব দিয়েছিলেন। নানা সাহেব এবং তাতিয়া টোপি দুজনেই। এই বখত খান যেটা আছে, সেই বখত খান বরেলি, উত্তরপ্রদেশের বরেলি থেকে নেতৃত্ব দিয়েছিল বখত খান। তো কে কোথা থেকে নেতৃত্ব দিয়েছিল, এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে। তাহলে বিহার থেকে কুঁওয়ার সিং। 12 নম্বর প্রশ্নে আমরা যাব। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025-এর খেতাব জিতল কোন দেশ? কিছুদিন আগেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়েছিল, সেখানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী হয়েছে এবারে দক্ষিণ আফ্রিকা। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। দক্ষিণ আফ্রিকা লাস্ট 1998 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী হয়েছিল। তারপর আগামী 27 বছর কিন্তু তারা আইসিসির একটাও ট্রফি কিছু জিততে পারেনি। লাস্ট 2025-এ টেস্ট চ্যাম্পিয়নশিপটা কিন্তু জিতেছে, টেস্ট ওয়ার্ল্ড কাপ জিতেছে। ঠিক আছে, তাহলে দক্ষিণ আফ্রিকা কাকে পরাজিত করেছে ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা পেয়েছে। 13 নম্বর হচ্ছে পুলিশ অ্যান্ড পাবলিক অর্ডার হলো ভারতের সংবিধানের ড্যাশ তফসিলের অধীনে রাজ্যের বিষয়। রাজ্যের বিষয় ব্যাপারটা যখনই আসছে তখন তপশিলটা আমরা কি বলবো? সপ্তম তপশিল। কারণ এই যে সপ্তম তপশিলের মধ্যেই রাজ্যের বিষয় এবং কেন্দ্রের বিষয় এবং যৌথ বিষয়গুলো লিস্টেড করা আছে। কোন কোন বিষয়গুলো রাজ্যের, কোন কোন বিষয়গুলো কেন্দ্রের, কোন কোন বিষয়গুলো রাজ্য এবং কেন্দ্রের উভয়ের। ঠিক আছে, তো সপ্তম তালিকা হবে। প্রশ্ন থাকে যে শিক্ষা বিষয়টা কোন তালিকার অন্তর্ভুক্ত?
এটার কারেক্ট অ্যান্সার কী হবে? এটা হচ্ছে যৌথ তালিকার অন্তর্ভুক্ত। রাজ্য এবং কেন্দ্র দুজনেরই শিক্ষার দায়িত্ব আছে, দুজনেরই কিন্তু। তো এটা হচ্ছে যৌথ তালিকা। তেমনি এই লিস্টগুলো দেখতে হবে কয়েকটা জিনিস যেগুলো পরীক্ষায় বেশি আসে। 18 নম্বর, তো আমি করিয়ে দেবো, চিন্তা নেই। নিচের কোনটি সংরক্ষণকারী হিসেবে ব্যবহৃত হয়? রিজার্ভয়ার বা সংরক্ষণকারী হিসেবে ব্যবহার করা হয় কোনটি? NaCl বা সোডিয়াম ক্লোরাইড বা সাধারণ লবণ অনেক সময় সংরক্ষণকারী হিসেবে ব্যবহার করা হয়। সোডিয়াম ক্লোরাইড। আর কি কি ব্যবহার করা হয়? সংরক্ষণকারী হিসেবে বিভিন্ন পদার্থ ব্যবহার করা হয়। কিছু সাধারণ উদাহরণ হলো যেমন লবণ মানে হচ্ছে NaCl, চিনি, ভিনিগার, সোডিয়াম বেঞ্জয়েট, সরবিক অ্যাসিড, এটা একটু লিখতে ভুল হয়েছে, বিউটাইলেটেড হাইড্রোক্সাইনিসল BHA এবং বিউটাইলেটেড হাইড্রোক্সিটোলুইন BHT এবং BHA, এই দুটো NaCl, চিনি, ভিনিগার, এগুলো হচ্ছে সংরক্ষণ হিসেবে ব্যবহার করা হয়। 15, নিচের কোনটি ভারত ও চীনের মধ্যে অবস্থিত একটি পাহাড়ি গিরিপথ? খাইবার পাস, পাংসাও পাস, কারাকোরাম পাস, কোনটা হবে কারেক্ট আনসার? ঠিক আছে, কোনটা কারেক্ট আনসার হওয়া? এই যে খাইবার পাস, এটা হচ্ছে পাকিস্তান অ্যান্ড আফগানিস্তানের মধ্যে, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে রয়েছে খাইবার পাস। ঠিক আছে, তারপরে এই জজিলাটা তো আমাদের ভারতেই আছে, যেমন জজিলা হচ্ছে কাশ্মীরে রয়েছে, জজিলা কাশ্মীরে আছে। পাংসাও যদি বলা হয়, পাংসাও হচ্ছে ভারত এবং মায়ানমার, পাংসাও হচ্ছে ভারত ও মায়ানমার। তাহলে কোনটা পড়ে থাকলো দেখো, ভারত এবং চীনের মধ্যে কারাকরম, অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। কারাকরম পর্বতশ্রেণী বা কারাকরম যে পাস, সেটা ভারত এবং চীনের মধ্যে রয়েছে। এই চারটেই মনে রাখতে হবে, খাইবার, পাকিস্তান, আফগানিস্তান, পাংসাও, কারাকরম, জজিলা। ঠিক আছে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে 2025 সালের জুন মাসে গুজরাটের কোন শহরে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিম লাইনার বিমান AI-171 উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়? এটা আশা করি প্রত্যেকেই জানো, ভারতের জন্য খুবই দুঃখজনক ঘটনা ঘটেছিল। 242 জন মানুষ এখানে কিন্তু মারা গিয়েছিলেন, কেবিন ক্রু বা পাইলট সবাই মিলিয়ে। এটা হচ্ছে আহমেদাবাদে এই ঘটনাটা ঘটেছিল। কোথায়? আহমেদাবাদ বিমানবন্দর, আহমেদাবাদের যে আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দর থেকে বিমানটা মানে টেক অফ করেছিল, কিছুক্ষণের মধ্যেই সেটা নিচে পড়ে যায়। 17 নম্বর প্রশ্নে চলে যাব। ফিফা বিশ্বকাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? ফিফা বিশ্বকাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় আয়োজিত হবে? 2026 সালেরটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। ঠিক আছে। 18 নম্বর প্রশ্নে যাবো আমরা। নিচের কোনটি রুমিনেন্ট প্রাণী? রুমিনেন্ট প্রাণী কাদের বলা হয়? এই জিনিসটা আগে জানতে হবে। ঠিক আছে, যেসব প্রাণীরা ঘাস খায়, পায়ে খুর থাকে, এগুলো ঠিকই আছে। তার সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে যে খাওয়ার পর তারা কি করে, সেই 4টে প্রকোষ্ঠ বিশিষ্ট পাকস্থলী থাকে, 4টে প্রকোষ্ঠ বিশিষ্ট পাকস্থলী। সে খাওয়ার পর সেই খাবারকে আবার বের করে বারবার চিবোতে থাকে, সেগুলোই হচ্ছে রুমিনেন্ট প্রসেস। তাহলে এটা এই যে অপশানগুলোর মধ্যে এটা কে করে থাকে? গরু করে থাকে এটা। ঠিক আছে, গরু, মহিষ, ছাগল এগুলো করে থাকে। তাহলে এটা হচ্ছে রুমিনেন্ট প্রাণী, গরু, অপশান 4। 5 নম্বর প্রশ্ন আমরা দেখব, 19 নম্বর। ভারতের বিশেষ বাহিনীর সাথে কোন দেশের প্রথম যৌথ সামরিক মহড়া টাইগার ক্ল 2025 অনুষ্ঠিত হলো? টাইগার ক্ল, এরকম স্পেলিংটা, টাইগার ক্ল 2025 আয়োজিত হলো ভারত এবং কোন দেশের মধ্যে? ভারত এবং USA, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। রাজধানী হচ্ছে লস অ্যাঞ্জেলেস। বর্তমান রাষ্ট্রপতি হচ্ছেন ওই যে ডোনাল্ড ট্রাম্প। ঠিক আছে। 20 নম্বর হচ্ছে সম্প্রতি অমিত শাহ কোথায় E0 FIR অভিযান চালু করেছে? E0 FIR অভিযানটা অমিত শাহ সম্প্রতি চালু করেছেন নিউ দিল্লিতে। কেন চালু করেছেন সেটাও বলে দিচ্ছি। E0 হচ্ছে যে কারো যদি সাইবার ক্রাইম হয়ে থাকে, তোমার যদি ফোন থেকে বা তোমার যদি ব্যাংক থেকে হঠাৎ দেখলে যে টাকা কেটে গেছে 20,000 টাকা, যে কোনো হোক, 5,000, 10,000, 20,000 বা লক্ষ টাকা যতই হোক না কেন, কেটে গেছে, তো সাথে সাথে অভিযোগ করার জন্য অনলাইনে
অনলাইনে সাইবার ক্রাইম থানাতে অভিযোগ করা যাবে, এমনকি একটা নাম্বার দিয়েছে 1930, এই নাম্বারেও কিন্তু অভিযোগ করা যাবে। এটা আপাতত দিল্লিতে চালু হয়েছে, ঠিক আছে? তাহলে নিউ দিল্লি কারেক্ট অ্যান্সার হবে, যাতে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া যায়, সেই জন্য এটা করেছে। 21, এলিফ্যান্টার গুহা প্রধানত নিচের কোন দেবতাকে উৎসর্গ করা হয়? এলিফ্যান্টার গুহা, এলিফ্যান্টা ক্যাব কোথায় আছে? তোমরা কমেন্ট করে বলবে যে কোথায় এলিফ্যান্টার গুহা আছে, কমেন্ট করে বলবে এলিফ্যান্টার গুহা চিত্রগুলো কোথায় আছে বা গুহাগুলো কোথায় আছে। এলিফ্যান্টা হচ্ছে ভগবান শিবের গুহা, ভগবান শিবের বিভিন্ন মূর্তি এলিফ্যান্টা গুহাতে রয়েছে, ঠিক আছে? বিভিন্ন মূর্তি এলিফ্যান্টা গুহাতে রয়েছে। হিন্দু দেবতা শিবের গুহা মন্দির হচ্ছে এলিফ্যান্টা। আর এখানে শিবের প্রশ্ন থাকে অনেক সময়, ভাস্কর্য কতগুলো ভাস্কর্য আছে? শিবের 9টি ভাস্কর্য প্যানেল রয়েছে, 9টি। 22 নম্বর প্রশ্ন হচ্ছে জওহরলাল নেহরুর মৃত্যুর পর নিচের মধ্যে কে ভারতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হয়েছিলেন? জওহরলাল নেহরু যখন মৃত্যু হচ্ছে 1967 সালে, না, তিনি 17 বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তাহলে 1964 সালেও জওহরলাল নেহরুর মৃত্যু হয়েছিল, ঠিক আছে? তো তারপরেই গুলজারিলাল নন্দা কিছুদিনের জন্য ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন, তারপর ভারতের পার্মানেন্ট প্রধানমন্ত্রী হচ্ছেন ইন্দিরা গান্ধী। আর অপশন 1 গুলজারিলাল নন্দা, ঠিক আছে? 23 নম্বর প্রশ্নে চলে যাব। মপিন মন্দ আত্মাদের তাড়ানোর একটি উৎসব ড্যাশ রাজ্যে পালিত হয়? মপিন, মপিন উৎসবটা হচ্ছে মন্দ আত্মাদের, খারাপ আত্মাদের তাড়ানোর একটা উৎসব। এটা পালিত হয় কোথায়? অরুণাচল প্রদেশে মপিন উৎসব পালিত হয়, অরুণাচল প্রদেশে। স্ট্যাটিক জিকের প্রশ্ন। 24 নম্বর হচ্ছে সম্প্রতি প্রকাশিত বিশ্ব সংবাদ স্বাধীনতা সূচক 2025-এ ভারতের র্যাঙ্ক কত? বিশ্ব সংবাদ স্বাধীনতা সূচক 2025 রিসেন্টলি প্রকাশিত হয়েছে। এই লিস্টে ভারতের র্যাঙ্ক হচ্ছে একেবারে লাস্টে 151, কারণ ভারতের যে সংবাদ সংস্থাগুলো আছে, ভারতের যে সংবাদ সংস্থা, তাদের স্বাধীনতা নেই বললেই চলে, তারা একেবারেই যেটা অর্ডার আসবে সেগুলোই দেবে, নিজস্বতা বলে কিচ্ছু নেই, নিজে কিচ্ছু খবর দেয় না, যা বলতে বলা হয় তাই বলে সংবাদ সংস্থা। সেই জন্যই ভারতের সংবাদ সংস্থার এই অবস্থা একেবারে 151 নম্বরে রয়েছে। আজকের লাস্ট প্রশ্ন, যে প্রশ্নের উত্তর তোমরা প্রত্যেক দিন কমেন্ট বক্সে জানাও, সেই প্রশ্নটা হচ্ছে 1983 সালের যে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ভারত কোন ক্রিকেট দলকে পরাজিত করেছিল? ঠিক আছে, ভারত প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ পেয়েছিল 1983 সালে, তো কোন দলকে পরাজিত করে পেয়েছিল? ঠিক আছে, তো কমেন্ট করে তোমরা অবশ্যই প্রত্যেকে জানাও এই উত্তরটা। ইচ অ্যান্ড এভরি ওয়ান প্লিজ প্রত্যেকে কমেন্ট করো, আর ক্লাসটা ভালো লাগলে প্রত্যেকে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এবং আমাদের যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও, পেড ব্যাচে জয়েন হতে চাও, তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রত্যেকে মেসেজ করে দাও। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো এবং শেয়ার করো।